সেই সকালে পূর্ব ঢাকার আকাশে কোনো ধূসরতার চিহ্ন ছিল না। যানবাহনের ধোঁয়ার পাতলা কুয়াশা আর ভেজা আবর্জনার গন্ধ মিলেমিশে একাকার হয়ে কারওয়ান বাজারের ব্যস্ত পরিবেশকে ঘিরে ধরেছিল। ক্রেতাদের ডাকার জন্য বিক্রেতাদের হাঁকডাক আর অধৈর্য মোটরবাইকের হর্নের শব্দে কান পাতা দেয়। এই কোলাহলের মধ্যেই ছোট চুলের এক তরুণী, পরনে জীর্ণ একটি সালোয়ার কামিজ, পিঠে একটা বড় প্লাস্টিকের বস্তা টেনে নিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল। তার বয়স আনুমানিক ২২ বছর, গায়ের রং শ্যামলা আর চোখ দুটো তীক্ষ্ণ কিন্তু শান্ত। লোকেরা তাকে লায়লা বলে ডাকে, একজন টোকাই যাকে প্রায় প্রতিদিনই এই বাজারের আশেপাশে দেখা যায়। কিন্তু খুব কম মানুষই জানত লায়লা শুধু একজন সাধারণ টোকাই নয়। গত ৩ সপ্তাহ ধরে সে এই এলাকায় এক গোপন অভিযানে কাজ করছিল। প্রতিদিন সকালে সে বাজারের পেছনের ডাস্টবিন থেকে বোতল, কার্ডবোর্ড আর ক্যানের কৌটা সংগ্রহ করত। কখনো সে বড় ময়লার স্তূপ থেকে জিনিসপত্র খুঁজত, তারপর ফুটপাতের ধারে বসে একটা চায়ের দোকানে কেনা গরম চায়ে চুমুক দিত। কিন্তু তার এই সাধারণ কাজের ফাঁকে তার চোখ থাকত একটি নির্দিষ্ট জায়গার দিকে, একটা পুরনো ইলেকট্রনিক্স দোকানের পেছনের একটি পরিত্যক্ত গুদাম। বাইরে থেকে দেখলে মনে হতো এটি একটি ভাঙা দালান, কিন্তু লায়লা জানত এর মধ্যে কিছু একটা রহস্য আছে। সে বেশ কয়েকবার দেখেছে রাতের বেলায় পিকআপ ভ্যান সেখানে প্রবেশ করে। চালকরা বিভিন্ন জন হলেও তাদের সবার কাছেই নীল রঙের বড় বড় বস্তা থাকত। প্রতিবার এমন ঘটনা ঘটলে একজন সাদা পোশাকের লোক এসে মালামাল পরীক্ষা করে গুদামের দরজা শক্ত করে তালা দিয়ে দিত। সেই লোকটির নাম দর্পণ চৌধুরী, স্থানীয় থানার একজন পুলিশ অফিসার। তবে তার সুনাম তেমন ভালো ছিল না। এলাকার লোকজন ফিসফিস করে বলত, দর্পণ একজন দুর্নীতিবাজ অফিসার, যে ঘুষের টাকার জন্য পাগল এবং প্রায়ই নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু কেউ ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেত না। লায়লা জানত তার কাজ শুধু আবর্জনা সংগ্রহ করা নয়। সে ছিল ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চের একজন আন্ডারকাভার ইন্টেলিজেন্স অফিসার। তাকে এখানে পাঠানো হয়েছিল অবৈধ ইলেকট্রনিক্স পণ্যের চোরাচালানের নেটওয়ার্ক এবং সেই এলাকায় পুলিশের চাঁদাবাজির অভিযোগ তদন্ত করার জন্য। আর দর্পণ চৌধুরী ছিল তার প্রধান লক্ষ্য। সেদিন দুপুরে বাজার ছিল লোকে লোকারণ্য। বিক্রেতারা তাদের পণ্য সাজাচ্ছিল, ক্রেতারা এদিক ওদিক যাচ্ছিল, আর ট্রাফিক পুলিশ অবৈধ পার্কিং সরাতে ব্যস্ত ছিল। দর্পণ তার পূর্ণ ইউনিফর্মে কিয়স্কগুলোর মাঝখান দিয়ে হাঁটছিল, তার চেহারায় এক ধরনের অহংকার ফুটে উঠেছিল। সে প্রায়ই ব্যবসায়ীদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করত। ওই, তোর দোকান তো অর্ধেক রাস্তা দখল করে রেখেছে, সে একজন সবজি বিক্রেতাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল। মাপ করবেন স্যার, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তোকে কতবার বলেছি নিজের ইচ্ছামত দোকান বসাবি না? মালপত্র সব তুলে নিয়ে যাব কি? দর্পণ ধমক দিয়ে সবজির ঝুড়িটাতে সজোরে লাথি মারল। কিছু লোক মাথা নিচু করে না দেখার ভান করল। তারা জানত দর্পণের বিরুদ্ধে কথা বললে পরিস্থিতি আরও খারাপ হবে। লায়লা, যে কিনা কাঁধে বস্তা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, দূর থেকে ঘটনাটি দেখছিল। সে নিজেকে সংযত করল, তার সমস্ত আচরণ নিজের মনের মধ্যে গেঁথে নিল। কিন্তু হঠাৎ দর্পণ তার দিকে তাকাল। এই টোকাই, তুই এখানে কি করছিস? মানুষের ব্যবসার ক্ষতি করছিস কি? লায়লা অবাক হলেও শান্ত থাকার চেষ্টা করল। আমি শুধু পুরনো বোতল নিচ্ছিলাম স্যার, কাউকে তো বিরক্ত করিনি। গি বোতল নিচ্ছিস নাকি গরিবের ভান করে মানুষের মালপত্রের দিকে নজর রাখছিস? দর্পণ দ্রুত তার দিকে এগিয়ে এল। এখন তোর মতো ভিখারির বেশে অনেক চোর-ছাচোর ঘুরে বেড়ায় কি? আশেপাশের মানুষজন বিষয়টি লক্ষ্য করতে শুরু করল। পরিবেশটা হয়ে উঠল। আমি শুধু আমার রুজি রোজগার করছি স্যার, দয়া করে অন্যায়ভাবে দোষ দেবেন না। লায়লা নিচু কিন্তু দ্বিকণ্ঠে উত্তর দিল। কিন্তু দর্পণ, যে এমনিতেই বিরক্ত ছিল, আরও রেগে গেল। তোর মুখে মুখে তর্ক? সে গর্জে উঠল। এরপরেই তার পা সজোরে লায়লার পিঠের বস্তায় আঘাত করল, আর মেয়েটি টাল সামলাতে না পেরে সরাসরি পিচঢালা রাস্তায় ছিটকে পড়ল। আরে স্যার, এমন করছেন কেন? বেচারি তো মেয়ে মানুষ, দূর থেকে একজন ফল বিক্রেতা চিৎকার করে বলল। কিন্তু দর্পণ তার দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকাল। নিজের চরকায় তেল দে, এটা পুলিশের ব্যাপার। লায়লা চুপ করে পড়ে রইল। তার শরীরে প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু মনে মনে সে ক্রোধ সংবরণ করছিল। সে জানত যদি সে এখন প্রতিবাদ করে তাহলে তার ছদ্মবেশ ফাঁস হয়ে যাবে। সে মাথা নিচু করে ভয়ের ভান করল, কিন্তু গোপনে তার ধাত ব্লকেটের ভেতরে লুকানো ছোট্ট ক্যামেরাটি চালু হয়ে গেল। লাথি, গালিগালাজ এবং দর্পণের অহংকারী মুখ সবকিছু স্পষ্টভাবে রেকর্ড হতে শুরু করল।
ইতিমধ্যে কিছু সাহসী নাগরিক তাদের মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করতে শুরু করেছিল। এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একজন তরুণী ফিসফিস করে বলল। একজন টোকাইকে এভাবে মারছে। দর্পণ বুঝতে পারল যে সে মানুষের নজরে পড়েছে। সে সঙ্গে সঙ্গে ধমক দিল, সবাই মোবাইল বন্ধ কর। তোরা সবাই কি জেলে যেতে চাস? কিন্তু যা হওয়ার তা হয়ে গিয়েছিল। মিনিটের মধ্যে সেই ভিডিও স্থানীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ল। ঘটনার পর লায়লা বাজারের এক কোনায় গিয়ে বসল, হাঁটুর ব্যথা সহ্য করার চেষ্টা করছিল। দূর থেকে সে দেখল দর্পণ তার সহকর্মীদের বকাঝকা করতে করতে পোস্টে ফিরে যাচ্ছে। সে জানত এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। দর্পণের অধ্যত্ব নতুন কিছু নয়, কিন্তু এমন সরাসরি প্রমাণ খুব কমই পাওয়া যায়। ব্যথা সহ্য করতে করতে লায়লা তার ফোন বের করল। বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ ছোট ফোন হলেও আসলে এটি ছিল একটি এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস। সে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠাল, টার্গেট জনসমক্ষে সহিংস আচরণ করেছে। ভিজুয়াল প্রমাণ সুরক্ষিত। নির্দেশের অপেক্ষায় কি কয়েক সেকেন্ড পরেই রাফিক ইউনিট ডিখ নামের একটি কন্টাক্ট থেকে উত্তর এল, শান্ত থাকো, কোনো সংঘাতে জড়াবে না। আজ রাতে গুদামের উপর নজর রাখো। নজরদারি দল প্রস্তুত আছে। লায়লা দীর্ঘশ্বাস ফেল। মনে মনে সে প্রার্থনা করল যেন এই অভিযান দ্রুত শেষ হয়। কিন্তু সে এটাও জানত যে এই মিশনের পথ এখনও অনেক দীর্ঘ। সেই গুদামের পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আর দর্পণের এই কর্কশ চেহারার আড়ালে এমন কোনো নোংরা টাকার খেলা চলছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। রাত নামল। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, পিচঢালা রাস্তাগুলো ভিজে চকচক করছে। দিনের বেলায় কোলাহলপূর্ণ কারওয়ান বাজার এখন জনশূন্য। দোকানের বাতিগুলো নিভে গেছে। শুধু গলির মোড়ের একটি চায়ের দোকান থেকে হালকা আলো আসছে। লায়লা খালি বস্তা নিয়ে ধীরে ধীরে হাঁটছিল। সে এমন ভান করছিল যেন এখনও কাজ করছে। কিন্তু তার পদক্ষেপ ছিল বাজারের পেছনের সেই সন্দেহজনক গুদামের দিকে। সে একটি পুরনো ট্রাকের আড়ালে অপেক্ষা করতে লাগল। রাত 1:04 একটি সাদা পিকআপ ভ্যান এল। দুজন লোক নেমে পেছনের দরজা খুলে নীল রঙের বড় বস্তাগুলো নামাতে শুরু করল। গুদামের ভেতর থেকে কালো রেইনকোট পরা একজন লোক বেরিয়ে এল। দর্পণ, তাড়াতাড়ি কর, বেশি সময় নিস না। তার কণ্ঠস্বর ছিল কর্কশ। শান্ত হন স্যার, মালপত্র সব ঠিক আছে, একজন লোক উত্তর দিল। লায়লা কান খাড়া করল। সে তার লকেটে থাকা রেকর্ডারটি চালু করল। কাল সকালে টাকা দিয়ে দেব বস, এই সপ্তাহের বিক্রির হিসাব যেন বাইরে না যায়। খবর পেয়েছি ডিবি নাকি সন্দেহ করছে। আরে করতে দে, যতক্ষণ তারা তাদের ভাগ পাচ্ছে ততক্ষণ সব ঠিক আছে। দর্পণ হালকাভাবে হেসে উঠল। লায়লা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। এই কথাগুলোই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে দর্পণ শুধু সহিংসতাই নয়, দুর্নীতি এবং চোরাচালানের সাথেও জড়িত। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনে তার হৃৎপিণ্ড প্রায় লাফিয়ে উঠল। এখানে কি করছিস? একজন মাতাল পার্কিং অ্যাটেন্ডেন্ট তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। এই, তুই তো টোকাই, তাই না? এত রাতে এখানে কি করছিস? লায়লা দ্রুত উত্তর দিল, জি ভাই, বোতল খুঁজছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কণ্ঠস্বর গুদামের দিক থেকে মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট ছিল। একটি টর্চলাইটের আলো জ্বলে উঠল। ওখানে কে? দূর থেকে দর্পণ চিৎকার করে উঠল। লায়লা দৌড় দিল। তার হৃৎপিণ্ড রাতে লাগল। সে জানত যদি এখন ধরা পড়ে তবে শুধু মিশনই ব্যর্থ হবে না, তার জীবনও বিপন্ন হতে পারে। পেছন থেকে পায়ের শব্দ আর চিৎকারের শব্দ ভেসে আসছিল। ধর ওকে, পালাতে দিস না। বৃষ্টি আরও জোরে নামল। ফুটপাত পিচ্ছিল হয়ে গেছে। লায়লা রাস্তা পার হয়ে ঘনবসতিপূর্ণ বাড়ির মাঝখানের একটি সরু গলিতে ঢুকে পড়ল। সে পেছনে না তাকিয়ে দৌড়াচ্ছিল। তার বস্তাটা খসে পড়ল, চুল ভিজে একাকার। দর্পণ আর তার দুই সঙ্গী টর্চলাইট আর লাঠি নিয়ে পিছু নিল। আমি ওকে এদিকেই আসতে দেখেছি। লায়লা এলাকাটি বেশ ভালোভাবেই চিনত, কারণ গত 3 সপ্তাহ ধরে সে প্রত্যেকটি বেরোনোর পথ মুখস্থ করে ফেলেছিল। সে মসজিদের কাছের একটি ছোট গলি পার হয়ে একটি বাঁশের বেড়া টপকে একটা ঠেলাগাড়ির আড়ালে লুকিয়ে পড়ল। পায়ের শব্দ আরও কাছে আসছিল। তার নিঃশ্বাস আটকে আসছিল। কোথায় গেল সে? দর্পণ চিৎকার করে বলল। জানি না স্যার, মনে হয় মসজিদের দিকে গেছে। লায়লা নিঃশ্বাস বন্ধ করে রইল। টর্চলাইটের আলো তার মুখের মাত্র কয়েক সেন্টিমিটার দূর দিয়ে চলে গেল। বৃষ্টির শব্দ তার হৃৎপিণ্ডের ধুকপুকানিকে ঢেকে রেখেছিল।
কয়েক মিনিট পর পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। যখন সবকিছু শান্ত হয়ে গেল তখন সে কাঁপতে কাঁপতে বেরিয়ে এল। সে প্যান্টের পকেট থেকে ফোন বের করে একটি দ্রুত বার্তা পাঠাল। আমি প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। গুদামের অবস্থান নিশ্চিত। অবৈধ মালপত্র আছে। দ্রুত ব্যাকআপ প্রয়োজন। সেই রাতে কারওয়ান বাজারের উপর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাস্তার আলোগুলো জমে থাকা পানিতে প্রতিফলিত হয়ে ভেজা ফুটপাতে কাপা কাপা ছায়া তৈরি করছিল। মাঝে মাঝে বজ্রপাতের শব্দ হচ্ছিল, যেন সতর্ক করে দিচ্ছিল যে এই রাত শান্তভাবে কাটবে না। লায়লা মমতাজ বেগমের চায়ের দোকানে বসেছিল, তার ছদ্মবেশ আগের মতোই। ছেঁড়া জামা, হাঁটুতে ফাটা প্যান্ট, এলোমেলো চুল আর ক্লান্ত মুখ। কিন্তু তার জীর্ণ জ্যাকেটের নিচে একটি ছোট রেকর্ডার আর ইয়ারপিস লুকানো ছিল। টার্গেট নড়াচড়া শুরু করেছে। রাফিকের মৃদু কণ্ঠ তার কানে ভেসে এল। সাদা পিকআপটা লোকেশনের দিকে যাচ্ছে। আমাদের টিম পজিশনে আছে, কিন্তু এখনই কাছে যাবি না। লায়লা তার হাতের ভাঙা ঘড়ির দিকে তাকাল। রাত 1:02। সে আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে, আমি বি পয়েন্টে অপেক্ষা করছি। দর্পণ এলে আমি কাছে যাব। বৃষ্টি একটানা পড়ছিল, যা রাতের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রায় 15 মিনিট পর একটি পিকআপ ভ্যান সেই পরিত্যক্ত গুদামের সামনে থামল, যা অনেকদিন ধরেই তাদের লক্ষ্য ছিল। গাড়ি থেকে দুজন লোক নেমে নীল রঙের বড় বড় বস্তা নামাতে শুরু করল। কিছুক্ষণ পরেই কালো ছাতা মাথায় দিয়ে দর্পণ হাজির হল, তার মুখে উদ্বেগের ছাপ। তাড়াতাড়ি কর। আমি চাই না আজ রাতে কেউ কিছু টের পাক, সে কর্কশ স্বরে বলল। শান্ত হন, স্যার। মাল ঠিক আছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। শুনলাম কেউ নাকি এই গুদামের খোঁজখবর করছে। কে? দর্পণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। শুনলাম এক টোকাই মেয়ে, যাকে আপনি সেদিন লাথি মেরেছিলেন, তার মতোই দেখতে। দর্পণের শরীরটা সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তার চোখ দুটো সরু হয়ে এল। আবারও সে? আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। এদিকে প্রায় 300 মিটার দূর থেকে লায়লা একটি টিনের দেয়ালের আড়ালে হাঁটু গেড়ে বসে একটা ছোট ফুটো দিয়ে সব দেখছিল। তার জ্যাকেটে থাকা মাইক্রোফোনটি দর্পণের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ রেকর্ড করছিল। কিন্তু অজান্তেই দর্পণের একজন লোক ভুল দিকে টর্চলাইটের আলো ফেল। আলোটা মুহূর্তের জন্য লায়লার মুখে এসে পড়ল। ওই, ওখানে কে? দর্পণ সঙ্গে সঙ্গে সেদিকে ঘুরে তাকাল। লায়লা দৌড় দিল। সবকিছু খুব দ্রুত ঘটে গেল। ভারী পায়ের শব্দ জমে থাকা পানিতে আঘাত হানছিল, বাতাসে টর্চলাইট দুলছিল, আর খালি বিল্ডিংগুলোর মধ্যে দর্পণের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। ধর ওকে, পালাতে যেন না পারে। লায়লা বাজারের পেছনের কর্দমাক্ত রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, ময়লার ড্রামকে ধাক্কা দিয়ে অন্ধকার গলিতে ঢুকে পড়ছিল। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল, কিন্তু সে জানত এই এলাকা তার হাতের তালুর মতো চেনা। সে পালানোর জন্য ব্যবহার করা যায় এমন সব সরু পথই মুখস্থ করে ফেলেছিল। তার কানে রাফিকের কঠোর কণ্ঠস্বর শোনা গেল। লায়লা, পিছু হটো। সংঘাতে যেও না। আমাদের টিম এখনও ঢোকার জন্য প্রস্তুত নয়। পারব না, স্যার। ওরা প্রায় আমাকে ধরে ফেলেছিল। লায়লা একটি নিচু দেয়াল টপকে দুটি ভাড়া বাড়ির মাঝখানের একটি ছোট গলিতে ঢুকে পড়ল। সে একটি বড় জলের ড্রামের আড়ালে লুকিয়ে পড়ল। তার শরীর ভিজে জবজব করছিল। একটি ছোট ফাঁক দিয়ে সে দেখল দর্পণ টর্চলাইট হাতে পাশ দিয়ে যাচ্ছে। তার মুখ রাগে বিকিত। কিন্তু এবার দর্পণ একা ছিল না। তার হাতে একটি পিস্তল ছিল। লায়লা দর্পণের পায়ের শব্দ দূরে মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল, তারপর আস্তে আস্তে বেরিয়ে এল। কিন্তু গলির মোড়ে দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছিল। দর্পণের দুজন লোক তার পথ আটকে দাঁড়াল। পেয়েছি তোকে, নকল টোকাই, একজন সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল। ভাবতেও পারিনি তুই এত বড় মানুষের ব্যাপারে নাক গলাতে সাহস করবি। লায়লা কয়েক পা পিছিয়ে গেল। তার হাত স্থির। সে তার লকেটের বোতাম টিপল, একটি জরুরি সংকেত যা সরাসরি রাফিকের টিমের কাছে চলে যায়। কিন্তু সাহায্য আসার আগেই তাদের একজন তার জামার কলার চেপে ধরল। তোর ব্যাগ খোল। আমি দেখতে চাই এর ভেতরে কি আছে। কিছু নেই। লায়লা ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করল। লোকটি জোর করে তার জীর্ণ ব্যাগটি কেড়ে নিল এবং সঙ্গে সঙ্গে তার মুখ বদলে গেল। ব্যাগের ভেতরে একটি মাইক্রো ক্যামেরা আর একটি সাউন্ড রেকর্ডার ছিল। বাহ, আসলেই তো তুই টোকাই না, বস, সে ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল। কে তুই আসলে? লায়লার আর কোনো উপায় ছিল না। সে লোকটির পেটে কনুই দিয়ে গুঁতো মেরে তাকে দেয়ালে ধাক্কা দিল। অন্য লোকটি তাকে ধরার চেষ্টা করলে লায়লা তার হাঁটুতে লাথি মেরে তাকে ফেলে দিল।
সে পেছনে না তাকিয়ে আবার দৌড় দিল। কিন্তু রাস্তার শেষে দর্পণ অপেক্ষা করছিল। থাম, সে পিস্তল উঁচিয়ে চিৎকার করল। লায়লা জমে গেল। বৃষ্টি তার মুখে এসে পড়ছিল। দূর থেকে সাইরেনের ক্ষীণ শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তা যথেষ্ট কাছে ছিল না। তাহলে তুই সেই ভিডিও ছড়িয়েছিলি? দর্পণ আস্তে কিন্তু বিষাক্ত স্বরে বলল। তুই ভেবেছিলি আমি জানতে পারব না? লায়লা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমি কিছু ছড়াইনি, স্যার। আমি শুধু সেই সত্যিটা তুলে ধরেছিলাম যা আপনি লুকোতে চেয়েছিলেন। তোর মুখে এখনো কথা, তাই না? দর্পণ বাতাসে একটি গুলি ছুড়ল। এখন আমার সাথে চল, নইলে সত্যি সত্যি গুলি করে দেব। দর্পণ লায়লাকে সেই গুদামে নিয়ে গেল। লোহার দরজায় বাইরে থেকে তালা লাগানো হল। একটি নিয়ন বাতি টিমটিম করে জ্বলছিল। ভেতরে কয়েক ডজন বড় বস্তা সারিবদ্ধভাবে রাখা ছিল। সবগুলোই পুরনো ইলেকট্রনিক্স সরঞ্জামে ভর্তি, কিন্তু কিছু কিছু দেখতে নতুন এবং ধুলো দিয়ে ছদ্মবেশে রাখা। চোরাচালানের মাল, লায়লা মৃদুস্বরে বিড়বিড় করল। দর্পণ তাকে একটি লোহার চেয়ারে ধাক্কা দিয়ে বসাল। এখন সত্যি করে বল, তুই কে? ডিবি? সাংবাদিক নাকি কারো পাঠানো লোক? আমি শুধু খাবারের খোঁজে এসেছিলাম, স্যার। আমার সাথে চালাকি করবি না। দর্পণ টেবিলে ঘুষি মেরে গর্জে উঠল। লায়লা চুপ করে রইল। মনে মনে সে জানত সময় তার পক্ষে। জরুরি সংকেত পাঠানো হয়ে গেছে। টিম নিশ্চয়ই লোকেশনের দিকে আসছে। কিন্তু দর্পণ আরও বেপরোয়া হয়ে উঠল। তুই ভাবিস আমি ভয় পাই? আমার উপরে এমন অনেকে আছে যারা এর থেকেও বেশি নোংরা। তুই যদি সত্যি ডিবি হোস, তাহলে ভাবিস তোর বসরা পরিষ্কার। সে অট্টহাসিতে ফেটে পড়ল। সবাই টাকার খেলা খেলে, তুই শুধু একটা গুটি। এই কথাগুলো শুনে লায়লা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। যদি সবাই নোংরা হয়, তাহলে নিজেকে দিয়ে পরিষ্কার করা শুরু করেন না কেন? দর্পণ কাছে এসে দাঁড়াল, তার মুখ মাত্র 1 ইঞ্চি দূরে। কারণ এই দুনিয়ায় যে পরিষ্কার থাকে তাকেই পদলিত করা হয়, আর যে নোংরা সেই উপরে ওঠে। কি সে পিস্তল তুল? হঠাৎ গুদামের বাইরে থেকে একটি জোরালো শব্দ ভেসে এল। পুলিশ! সবাই হাত তোল! দরজার ফাঁক দিয়ে সার্চলাইটের আলো ভেতরে এসে পড়ল। দর্পণ চমকে গিয়ে ঘুরে তাকাল। লায়লা সেই সুযোগটা কাজে লাগাল। সে চেয়ারটি দর্পণের দিকে লাথি মেরে ছুড়ে দিল, যার ফলে তার পিস্তলটি ছিটকে পড়ল। তারা পিচ্ছিল মেঝেতে অস্ত্রটি নিয়ে কারাকারি করতে লাগল। গুদামের দরজা ভেঙে ফেলা হল। কালো পোশাক পরা ডিবি ইউনিটের বেশ কয়েকজন সদস্য অস্ত্র তাক করে ভেতরে ঢুকল। অস্ত্র ফেলে দে দর্পণ, তাদের একজন চিৎকার করে বলল। কিন্তু দর্পণ আতঙ্ক আর ভয়ে ট্রিগার টেনে দিল। একটি গুলি এসে লায়লার কাঁধে লাগল। লায়লা! রাফিক বাইরে থেকে চিৎকার করে উঠল যখন সে রক্ত ঝরতে দেখল। সে সতর্কতামূলকভাবে ছাদের দিকে গুলি ছুড়ল। তারপর অন্য 2 জন সদস্য দর্পণের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে দর্পণকে কাবু করা হল। তার হাতে হাতকড়া পরানো হল। তার মুখ পানি আর কাচের টুকরোর মধ্যে নিচু হয়ে রইল। কয়েক ঘণ্টা পর গুদামটিতে পুলিশ লাইন দিয়ে ঘিরে দেওয়া হল। সাংবাদিকরা দূর থেকে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছে। প্রমাণসহ ট্রাকগুলো বাজেয়াপ্ত করা হল। ভেতরে বিভিন্ন ধরনের চোরাচালানের ইলেকট্রনিক্স, জাল কাগজপত্র, এমনকি ঘুষের টাকায় ভরা খামও পাওয়া গেল। রাফিক অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়িয়ে ছিল, লায়লার দিকে তাকিয়ে। লায়লা একটি চেয়ারে বসেছিল, তার কাঁধে ব্যান্ডেজ। ক্ষতটি গুরুতর ছিল না, শুধু একটি গুলি ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল, সে আস্তে করে বলল। বরং তুমি অসাধারণ কাজ করেছ, রাফিক উত্তর দিল। তোমাকে ছাড়া আমরা জানতে পারতাম না যে দর্পণ মূল হোতা নয়। সে কেবল একটি বড় নেটওয়ার্কের ডান হাত। তাহলে বসকে? লায়লা জিজ্ঞাসা করল। রাফিক দীর্ঘশ্বাস ফেল। আমরা এখনও খোঁজ করছি। কিন্তু দর্পণের ল্যাপটপের ডেটা থেকে কেন্দ্রের একজন কর্মকর্তার নাম পাওয়া গেছে। এই লড়াইটা দীর্ঘ হবে। লায়লা দূরের গুদামটির দিকে তাকিয়ে রইল, যা এখন নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেছে। ভেজা মাটির গন্ধ বাতাসে ভাসছিল। মনে মনে সে জানত মিশন এখনও শেষ হয়নি। পরদিন সকালে দুর্নীতিবাজ পুলিশ অফিসার দর্পণের গ্রেপ্তারের খবর জাতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ল। টিভির বড় শিরোনামে লেখা ছিল, টোকাইকে লাথি মারা পুলিশ কর্মকর্তা ইলেকট্রনিক্স চোরাচালানে জড়িত। কারওয়ান বাজারের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেল। অবশেষে তার আসল রূপ বের হল। মমতাজ বেগম তার দোকানে বলল। বেচারা সেই টোকাই মেয়েটা, থার্নিয়াটা ওরেং বেগ। কেউ জানত না সেই মেয়েটির আসল পরিচয় কি।
পুলিশ ইচ্ছাকৃতভাবে তার পরিচয় গোপন রেখেছিল। অফিসিয়াল রিপোর্টে তাকে শুধু একজন খুব গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছিল। লায়লা একটি ভাড়া করা বাড়ির কোনায় চুপচাপ বসেছিল। তার কাঁধে এখনও ব্যথা ছিল, কিন্তু তার মন তার হাতের নোটবুকে ব্যস্ত ছিল। সে লিখল, অপারেশন প্রথম ধাপ সম্পন্ন। প্রধান লক্ষ্য আটক। উচ্চপদস্থ কর্মকর্তার জড়িত থাকার ইঙ্গিত। প্রমাণ কেন্দ্রে পাঠানো হয়েছে কি? সে ছোট বইটি বন্ধ করে হালকা হাসল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকল না, কারণ তার ফোন কেঁপে উঠল। একটি অজানা নম্বর থেকে একটি বার্তা এল। তুই ভাবিস দর্পণই একমাত্র? নিজের পেছনটা ভালো করে দেখিস। লায়লা জমে গেল। সে আশেপাশে তাকাল, কিন্তু কেউ ছিল না। দর্পণের গ্রেপ্তারের পর 2 সপ্তাহ কেটে গেছে। ঢাকার আবহাওয়া এখনও অনিশ্চিত। কখনো তীব্র গরম, কখনো হঠাৎ বৃষ্টি। কিন্তু লায়লার কাছে পৃথিবীটা আগের চেয়েও বেশি অন্ধকার মনে হচ্ছিল। সে এখন আর ছদ্মবেশী টোকাই নয়, বরং একজন টার্গেটেড ইন্টেলিজেন্স অফিসার, যাকে এক অদৃশ্য ছায়া তাড়া করে বেড়াচ্ছে। হুমকির বার্তাটি আসার পর থেকে তাকে ঢাকার উপকণ্ঠে একটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ভাড়া করা বাড়িটিতে একটিমাত্র দরজা আর লোহার গ্রিল দেওয়া জানালা। কিন্তু এর ভেতরে ছিল কম্পিউটার, নেটওয়ার্কের মানচিত্র, আর ছবি ও কেসের নোটে ভরা একটি কর্কবোর্ড। বোর্ডের মাঝখানে একজন কর্মকর্তার ইউনিফর্ম পরা ছবি লাগানো, যিনি একটি অফিসিয়াল অনুষ্ঠানে দর্পণের সাথে হাত মেলাচ্ছিলেন। নিচে নাম লেখা, কমিশনার হামিদুর ইসলাম। সেই সকালে লায়লা কর্কবোর্ডটির দিকে তাকিয়ে কালো কফিতে চুমুক দিচ্ছিল। রাফিক একটি মোটা ফাইল নিয়ে এল। এটা ইন্টারনাল ডিভিশনের তদন্তের রিপোর্ট। সে বসতে বসতে বলল, হামিদুর ইসলাম ডিএমপির লজিস্টিক ইউনিটের প্রধান। এই লোকটির সব বাজেয়াপ্ত করা মালপত্র এবং পুলিশের ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনার ব্যাপারে অ্যাক্সেস আছে। আর তার সাথে দর্পণের সরাসরি যোগাযোগ ছিলও। তার মানে চোরাচালানের নেটওয়ার্কটা খোদ প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিয়ন্ত্রিত হতে পারে। লায়লা আস্তে করে বলল। রাফিক মাথা নাড়ল। হ্যাঁ, দর্পণ শুধু মাঠ পর্যায়ের লোক ছিল। হামিদুরি ডিস্ট্রিবিউশন আর ঘুষের টাকা নিয়ন্ত্রণ করত। লায়লা কিছুক্ষণ চুপ করে রইল। যদি এটাই সত্যি হয়, তাহলে এই কেসটা শুধু একজন দুর্নীতিবাজ অফিসারের নয়, এটা সিস্টেমের সমস্যা। কি? রাফিক তার দিকে তাকাল। এজন্যই আমাদের সতর্ক থাকতে হবে। হামিদুরের অনেক কানেকশন আছে, এমনকি ডিএমপির লেভেলের উপরেও। যদি সে জানতে পারে তুমি এখনও কাজ করছ, তাহলে সকাল হওয়ার আগেই তুমি হারিয়ে যেতে পারো। লায়লা ফাইলটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। তাহলে আমাকে সরাসরি তার বৃত্তের ভেতরে ঢুকতে হবে কি? কিভাবে? রাফিক জিজ্ঞাসা করল। তার বিশ্বাসযোগ্য একজন মানুষ হয়ে গি। কয়েকদিন পর লায়লা পুরোপুরি বদলে গেল। তার চুল এখন লম্বা ও সোজা, মুখ পরিষ্কার, পোশাক পরিপাটি, যেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। তাকে আর টোকাইয়ের মতো দেখায় না, বরং একজন তরুণী অফিস কর্মীর মতো লাগে। রানী খা নামে একটি নতুন পরিচয়ে সে হামিদুরের অধীনে লজিস্টিক্স প্রকিউরমেন্ট বিভাগে একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেল। সবকিছুই রাফিকের গোপনে নিয়ন্ত্রিত একটি অভ্যন্তরীণ চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। কিন্তু এবারের ছদ্মবেশ অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। একটি ছোট ভুলেই সে ধরা পড়ে যেতে পারত। অফিসে প্রথম দিন সে দূর থেকে হামিদুরকে পর্যবেক্ষণ করল। লোকটির বয়স 50-এর কাছাকাছি, গোঁফ পরিপাটি, পোশাক নিখুঁত, এবং তার মধ্যে একটি শীতল কর্তৃত্বের আভা ছিল। সে কথা বললে সবাই মাথা নিচু করে রাখত। হামিদুর স্যার খুব কড়া, একজন সহকর্মী ফিসফিস করে বলল। তবে শুনেছি বসের প্রতি খুব অনুগত। শুধু বুঝতেই তো পারছ, বাইরে একটু আধটু খেলাধুলা করেন। লায়লা শুধু হালকা হাসল। সে তার কথার অর্থ বুঝতে পারছিল। কয়েক সপ্তাহের মধ্যে লায়লা বিশ্বাস অর্জন করতে শুরু করল। তাকে ইলেকট্রনিক ইনভেন্টরির ডেটা এন্ট্রি এবং এক্সিটের কাজ দেওয়া হল, প্রিন্টার, ল্যাপটপ, কমিউনিকেশন ডিভাইস। কিন্তু ডিজিটাল ডকুমেন্টগুলো পরীক্ষা করে সে অনেক অসঙ্গতি খুঁজে পেল। কিছু ডিভাইস নষ্ট এবং বাজেয়াপ্ত হিসেবে রেকর্ড করা হয়েছে, অথচ সেগুলো কখনও কেন্দ্রীয় গুদামে পাঠানোই হয়নি। যখনই সে এই বিষয়ে প্রশ্ন করত, উত্তর একটাই পেত, এটা বসের ব্যাপার। এক রাতে যখন সবাই চলে গিয়েছিল, লায়লা অফিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ওভারটাইম করার ভান করছিল, কিন্তু আসলে সে হামিদুরের কম্পিউটার থেকে একটি গোপন ফ্ল্যাশ ড্রাইভে ডেটা কপি করছিল। হঠাৎ তার ঘরের দরজা খুলে গেল। এখনও কাজ করছ, রানী? একটি ভারী কণ্ঠস্বর শুনে তার রক্ত হিম হয়ে গেল। হামিদুর দরজার সামনে দাঁড়িয়ে ছিল, হাতে একটি বাদামি ফাইল। ওহ হ্যাঁ স্যার।
আমি গত মাসের প্রকিউরমেন্টের রিপোর্টটা ঠিক করছিলাম, হামিদুর ভেতরে এসে আস্তে আস্তে কাছে এলো। বেশ পরিশ্রমী তো তুমি। নতুন কর্মী, কিন্তু খুব দ্রুত কাজ শিখছ। আমার এমন লোকই পছন্দ। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা লায়লাকে সতর্ক করে দিল। ধন্যবাদ, স্যার। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ভালো। তবে সাবধানে থেকো। এই জায়গায় অন্যের ব্যাপারে নাক গলানোর মতো অনেক চোখ আছে। সে লায়লার কাঁধে হাত রেখে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে ঘুরে তাকিয়ে হালকা হাসল। যদি কিছু লাগে সরাসরি আমার কাছে আসবে, অন্য কারও মাধ্যমে নয়। লায়লা নিঃশ্বাস বন্ধ করে রইল। সে বুঝতে পারল হামিদুর তাকে লক্ষ্য করতে শুরু করেছে। কয়েকদিন পর লায়লা একটি সুবর্ণ সুযোগ পেল। তাকে নতুন কমিউনিকেশন ডিভাইসের চালান পরীক্ষা করার জন্য হামিদুরের সাথে গাজীপুরের একটি স্টোরেজ গুদামে যেতে বলা হল। যাত্রাপথে হামিদুর অনেক খোলামেলা ছিল। সে পুলিশে তার অতীত জীবন, আনুগত্য এবং পদের জন্য যে মূল্য দিতে হয় সে সম্পর্কে অনেক কথা বলল। জানো রানী, সে গাড়িতে সিগারেট ধরাতে ধরাতে বলল, এই প্রতিষ্ঠানে আদর্শবাদ তোমাকে উপরে তুলবে না, কিন্তু কানেকশন, হ্যাঁ, সেটাই আসল জিনিস। দর্পণ আমার একজন অনুগত লোক ছিল। দুর্ভাগ্য, নিজের বোকামিতে ধরা পড়ে গেল। লায়লা জানালার বাইরে তাকিয়ে রইল। আমি কেসটা সম্পর্কে শুনেছি, স্যার। বলা হয় সে চোরাচালানের সাথে জড়িত ছিল। হামিদুর হালকা হাসল। মিডিয়া সবসময় বাস্তবের চেয়ে বেশি স্মার্ট। অনেক সময় যাকে অভিযুক্ত করা হয় সে আসল অপরাধী নয়। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে ছিল এক গোপন বার্তা। লায়লা এক ঝলক তাকিয়ে মনে মনে নোট করে নিল। হামিদুর নিজেকে নিরাপদ মনে করছে। সে এখনও রানীর আসল পরিচয় জানে না। গুদামে পৌঁছানোর পর হামিদুর দুজন কঠোর চেহারার লোকের সাথে কথা বলতে বলতে ডকুমেন্ট পরীক্ষা করছিল। তারা কেউই পুলিশের আনুষ্ঠানিক কর্মী ছিল না। তাদের কথা বলার ধরন থেকে স্পষ্ট যে তারা মাঠ পর্যায়ের লোক, সম্ভবত দর্পণের পুরনো নেটওয়ার্কের অংশ। এই সপ্তাহের চালান পুরনো রুট দিয়েই পাঠাতে হবে, একজন বলল। নতুনটা ব্যবহার করলে ঝুঁকি বেশি, স্যার। হামিদুর দ্রুত উত্তর দিল। আমি ব্যবস্থা করেছি। নজরদারি এখন শিথিল আছে। চিন্তা করিস না। লায়লা ক্লিপবোর্ডে ডেটা নোট করার ভান করছিল, কিন্তু গোপনে তার কলমে থাকা ছোট রেকর্ডারটি চালু ছিল। হামিদুর কয়েকটি কাগজে সই করে একটি মোটা খাম তাদের একজনের হাতে তুলে দিল। আগের মতোই পোস্টগুলোতে ভাগ করে দিস। সবকিছু স্পষ্টভাবে রেকর্ড হয়ে গেল। কিন্তু যখন তারা বেরিয়ে যাচ্ছিল, একজন লোক লায়লার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। নতুন কর্মী, তাই না? মুখটা চেনা চেনা লাগছে। লায়লা ভদ্রভাবে হাসল। হয়তো হেড অফিসে আমাকে দেখেছেন। লোকটি চোখ শুরু করল। হুম, হতে পারে। লায়লা বুঝতে পারল এই চাহনি শুধু সাধারণ সন্দেহ নয়। পরিদর্শন শেষে হামিদুর আগে চলে গেল। লায়লা কিছু জিনিস ফেলে যাওয়ার ভান করল, কিন্তু আসলে সে রাফিকের টিমের পাঠানো গাড়ির জন্য অপেক্ষা করছিল। কিন্তু পার্কিংয়ে কেউ তাকে ডাকল। রানিক লায়লা ঘুরে তাকাল। যে লোকটি তাকে সন্দেহ করছিল সে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, হাতে সিগারেট। এখন মনে পড়েছে। তুই নতুন কর্মী না? লায়লা শক্ত হয়ে গেল। কি বলতে চাইছেন? আমি তোকে কারওয়ান বাজারে দেখেছিলাম। তুই তো সেই মেয়ে যাকে দর্পণ লাথি মেরেছিল, তাই না? তার রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। লোকটি আরও কিছু বলার আগেই লায়লা তার হাঁটুতে লাথি মেরে পেছনের বেড়ার দিকে দৌড় দিল। একটি গুলির শব্দ শোনা গেল। গুলিটি তার পাশের লোহার বেড়ায় লাগল। সে দৌড়ে রাফিকের টিমের গাড়ির দিকে গেল, যা সবেমাত্র এসে পৌঁছেছিল। তাড়াতাড়ি! ওরা আমাকে চিনে ফেলেছে, সে চিৎকার করে বলল। গাড়িটি দ্রুত গতিতে গুদাম পেছনে ফেলে চলে গেল। কিন্তু লায়লা জানত রানীর পরিচয় ফাঁস হয়ে গেছে। হেডকোয়ার্টারে রাফিকের মুখ অন্ধকার। তুমি খুব দ্রুত মনোযোগ আকর্ষণ করেছ। এখন ওরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাবে। হামিদুর অবশ্যই জেনে গেছে যে আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি। অন্তত আমাদের কাছে গুদামের রেকর্ডিং আছে, লায়লা বলল। টাকার লেনদেন, কথোপকথন এবং তার সই। প্রমাণ ভালো, কিন্তু হামিদুরের মতো একজন কর্মকর্তাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট নয়। আমাদের অন্য সাক্ষী দরকার। লায়লা কিছুক্ষণ ভাবল। দর্পণের কি হবে? রাফিক মাথা নাড়ল। দর্পণ কথা বলতে রাজি নয়। সে জেলে খুন হওয়ার ভয় পাচ্ছে। লায়লা ঠোঁট কামড়াল। তাহলে আমি সরাসরি হামিদুরের সাথে কথা বলব। তুমি পাগল হয়ে গেছ, রাফিক বলল। সে তোমাকে কোনো চিহ্ন না রেখেই শেষ করে দেবে।
কিন্তু যদি আমি তার স্বীকারোক্তি রেকর্ড করতে পারি, আমরা পুরো নেটওয়ার্কটাকেই ধ্বংস করে দিতে পারব। রাফিক দীর্ঘক্ষণ চুপ করে থেকে আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু এবার তুমি একা নও। কয়েকদিন পর লায়লা একটি ব্যক্তিগত চ্যানেলের মাধ্যমে হামিদুরকে একটি বার্তা পাঠাল। সে লিখল যে সে গুদামের লেনদেনের কথা জানে এবং সরাসরি কথা বলতে চায়। হামিদুর সংক্ষিপ্ত উত্তর দিল, লেকের ধারের রেস্তোরাঁয় এসো। সেই রাতে আবার বৃষ্টি নামল। রেস্তোরাঁটি প্রায় খালি, শুধু মৃদু আলো আর ছাদে বৃষ্টির ফোঁটার শব্দ। হামিদুর এক কোণায় বসেছিল, ধূসর জ্যাকেট পরা লায়লার দিকে তাকিয়ে। তোমার সাহস আছে, তাই না? খুব কম অধস্তনী আমাকে এভাবে ডাকার সাহস করে কি? লেকের ধারের রেস্তোরাঁয় ফাঁদ পাতার 3 দিন পর ইন্টেল টিমের হেডকোয়ার্টারে হঠাৎ উত্তেজনা বেড়ে গেল। সবাই ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তাদের চোখে ছিল পূর্ণ সতর্কতা। হামিদুরের কণ্ঠস্বরের রেকর্ডিং পাওয়ার পর থেকে উপর মহল থেকে ক্রমাগত চাপ আসছিল। এই কেসটা অনেক হইচই ফেলে দিয়েছে। রাফিক তার সামনের রিপোর্ট বোর্ডের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, উপর থেকে তদন্ত স্থগিত করার নির্দেশ এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, যথেষ্ট প্রমাণ নেই যে লায়লা ঘরের এক কোণে বসে কফির কাপ ধরেছিল, কিন্তু পান করছিল না। স্থগিত? আমাদের কাছে যা যা আছে তারপরেও? রাফিক তার দিকে তাকাল। তুমি তো জানো লায়লা হামিদুর সাধারণ কেউ নয়। তার রাজনৈতিক যোগাযোগ আছে। হয়তো তারা ভয় পাচ্ছে এই কেসটা অনেক বড় নামকে টেনে আনবে। লায়লা আস্তে করে উঠে দাঁড়াল। যদি সিস্টেম কাজ করতে না চায় তাহলে আমিই কাজ করব। আমি চাই না এত ত্যাগ বৃথা যাক। রাফিক দীর্ঘশ্বাস ফেল। আমি জানি তুমি জেদি, কিন্তু এবার হটকারিতা করো না। আমাদের একটি নিখুঁত পরিকল্পনা দরকার। লায়লা কেবল দেয়ালের বড় বোর্ডটির দিকে তাকিয়ে রইল। সেখানে দর্পণ, হামিদুর, গাজীপুরের গুদাম এবং সন্দেহভাজন আরও কয়েকজন কর্মকর্তার ছবি লাগানো ছিল। মাঝখানে লাল মার্কার দিয়ে বড় করে লেখা, সত্যের মূল্য অনেক বেশি। পরদিন লায়লা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেল। বিশেষ অনুমতি নিয়ে সে অবশেষে দর্পণের সাথে দেখা করতে পারল, যে লোকটি একদিন তাকে ফুটপাতে লাথি মেরেছিল এবং তার জীবন চিরতরে বদলে দিয়েছিল। লোহার দরজা খোলার শব্দ হলে দর্পণ ক্লান্ত মুখে বসেছিল। তার গালের ক্ষত সেরে গেছে, কিন্তু তার চোখে এখনও গভীর অপরাধবোধের ছায়া। তুমি এসেছ? সে আস্তে করে বলল। লায়লা তার সামনে বসল। আমার তোমার সাহায্য দরকার, দর্পণ। শুধু তুমিই সব সূত্র এক করতে পারো। দর্পণ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। কেন? যাতে আমি আরও তাড়াতাড়ি মরি? তুমি যদি চুপ থাকো, হামিদুর মুক্ত থাকবে। তুমি এই খেলায় শুধু একটি গুটি। তুমি যা শুরু করনি তার জন্য আর কতদিন দোষী হয়ে থাকবে? দর্পণ মাথা নিচু করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। আমি একসময় ভাবতাম আমিই খেলোয়াড়, 2 দিকেই খেলতে পারি। কিন্তু আসলে আমি শুধু ব্যবহৃত হয়েছি। তাহলে আমাদের সাহায্য করো, লায়লা কণ্ঠে বলল। যাতে সবাই জানতে পারে আসল হোতা কে। দর্পণ দীর্ঘশ্বাস ফেল। একটা ফ্ল্যাশ ড্রাইভ আছে, তাতে টাকার লেনদেন আর পোস্টগুলোর মধ্যে যোগাযোগের ডেটা আছে। কিন্তু ওটা আমার কাছে নেই। আমার এক বিশ্বস্ত লোক ড্যানির কাছে রাখা আছে। সে কমলাপুর আইসিডিতে কাজ করে। লায়লা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। এখনও বিশ্বাস করা যায়? দর্পণ আস্তে করে মাথা নাড়ল। তুমি যদি আমার নাম বলো সে বুঝতে পারবে। সেদিন বিকেলে ঢাকার আকাশ ধূসর হয়ে গেল। লায়লা আর রাফিক একটি কালো সাধারণ গাড়িতে করে কমলাপুর আইসিডির দিকে রওনা হল। কন্টেইনার টার্মিনালটি ব্যস্ত, ডিজেলের গন্ধ আর ট্রাকের হর্নের শব্দে বাতাস ভারী। তারা ড্যানির সাথে দেখা করল, একজন রোগা, শ্যামলা বর্ণের লোক, যার গলায় ট্যাটু আঁকা। দর্পণের নাম শোনার পর তার অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। যদি দর্পণ ভাই পাঠিয়ে থাকে তাহলে এটা জরুরি। সে চারদিকে তাকাতে তাকাতে বলল, তবে আপনাদের সাবধানে থাকতে হবে। এখানে অনেক চোখ। ড্যানি তারপর একটি ওয়ার্কশপের টেবিলের নিচ থেকে একটি ছোট লোহার বাক্স বের করে খুলল এবং একটি লাল রঙের ফ্ল্যাশ ড্রাইভ বের করল। এখানে গত 2 বছরের সব লেনদেনের প্রমাণ আছে। কিন্তু সাবধান, যদি হামিদুর জানে এটা আপনাদের কাছে, সে আপনাদের শেষ করে দেওয়ার জন্য লোক পাঠাবে। লায়লা কাঁপতে কাঁপতে ফ্ল্যাশ ড্রাইভটি নিল। ধন্যবাদ, ড্যানি। তারা সবেমাত্র চলে যেতে উদ্যত এমন সময় একটি কালো গাড়ি রাস্তার মোড়ে এসে থামল। 4 জন লোক নামল, তাদের মুখ মাস্কে ঢাকা। তাড়াতাড়ি, রাফিক চিৎকার করল। তারা গাড়ির দিকে দৌড় দিল। গুলির শব্দে বাতাস ফেটে গেল। গুলি লোহার ড্রাম আর ট্রাকের কাছকে আঘাত করল। ড্যানি কাঁধে গুলি খেয়ে মাটিতে পড়ে গেল।
লায়লা তাকে তোলার চেষ্টা করল, কিন্তু রাফিক লায়লার হাত ধরে জোরে টান দিল। ওর গুলি লেগেছে। আমাদের যেতে হবে। লায়লা পেছনে তাকিয়ে দেখল ড্যানি মেঝেতে পড়ে আছে, রক্ত ঝরছে। কিন্তু ড্যানি চিৎকার করে বলল, ওদের জিততে দিস না লায়লা। তাদের গাড়িটি দ্রুত গতিতে আইসিডি ছেড়ে চলে গেল। পেছনে সাইরেনের শব্দ মিলিয়ে যাচ্ছিল। সেই রাতে হেডকোয়ার্টারে রাফিক ফ্ল্যাশ ড্রাইভের ডেটা খুল। স্ক্রিনে শত শত এক্সেল ফাইল ভেসে উঠল, যাতে লেনদেনের রেকর্ড, কর্মকর্তার নাম এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ছিল। এটা সোনার খনি, সে মৃদুস্বরে বলল। যদি এই ডেটা সত্যি হয়, হামিদুর আর পালাতে পারবে না। লায়লা মাথা নাড়ল, কিন্তু হঠাৎ ঘরের বাতিগুলো জ্বলে নিভে গেল। যখন আবার আলো এলো, তাদের ল্যাপটপের স্ক্রিনে একটি অদ্ভুত বার্তা দেখা গেল। তোমরা ভেবেছ জিততে পারবে? লায়লা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। ও জেনে গেছে আমাদের কাছে ডেটা আছে। রাফিক দ্রুত টাইপ করতে লাগল, কিন্তু স্ক্রিনের ফাইলগুলো এক এক করে মুছে যেতে শুরু করল। ধ্যাত, রিমোট অ্যাক্সেস! ভেতর থেকে কেউ আমাদের অবস্থান ফাঁস করে দিয়েছে। লায়লা ঘরের চারদিকে তাকাল। শেষবার নেটওয়ার্কে কে অ্যাক্সেস করেছিল? টিমের একজন সদস্য, বায়ু, নার্ভাসভাবে মাথা নিচু করল। আমি ভেবেছিলাম এটা বসের নির্দেশ ছিল একটা কপি পাঠানোর জন্য। রাফিক টেবিলে ঘুষি মারল। বায়ু, তুমি কি বুঝতে পারছ তুমি ওদের ঢোকার পথ করে দিয়েছ? বায়ু কাঁপতে লাগল। আমি জানতাম না, স্যার। ডিএমপির লোগোসহ একটি অফিসিয়াল ইমেইল এসেছিল। আমি ভেবেছিলাম এটা সত্যি। লায়লা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ওরা এখন আমাদের সামনে। সব মুছে যাওয়ার আগে আমাদের ডেটা সরাতে হবে। রাফিক সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ ড্রাইভটি বের করে ভেতরের পকেটে রাখল। আমরা মিডিয়া অফিসে যাচ্ছি। যদি প্রতিষ্ঠান শুনতে না চায়, তাহলে জনতা জানবে। শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার পথে রাতের হাইওয়ে শান্ত ছিল। কিন্তু রিয়ারভিউ মিররে 2টি নম্বর প্লেটবিহীন গাড়ি তাদের পিছু নিচ্ছিল। রাফিক গতি বাড়াল। ওরা পিছু নিয়েছে। গুলির শব্দে গাড়ির পেছনের অংশে আঘাত লাগল। লায়লা মাথা নিচু করে পিস্তল প্রস্তুত করল। থামবে না। ডানদিকের লেনে যাও। গাড়িটি জিগজ্যাগ করে ট্রাফিকের মধ্য দিয়ে ছুটতে লাগল। টায়ারের তীক্ষ্ণ শব্দ হচ্ছিল। একটি পিছু নেওয়া গাড়ি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল। কিন্তু অন্যটি তখনও পিছু ছাড়েনি। এটা আমি দেখছি, লায়লা বলল। সে জানালাটা সামান্য খুলে শত্রুর গাড়ির টায়ারের দিকে গুলি করল। গাড়িটি পিছলে গিয়ে ঘুরে একটা পিলারে ধাক্কা খেল। রাফিক এক ঝলক লায়লার দিকে তাকাল। তুমি পাগল? কিন্তু আমার পছন্দ হয়েছে। তারা অবশেষে একটি নিউজ মিডিয়ার ভবনের পার্কিংয়ে পৌঁছাল। কিন্তু নামার আগে রাফিক দীর্ঘশ্বাস ফেল। যদি আমরা ব্যর্থ হই, সবকিছু এখানেই শেষ। লায়লা মাথা নাড়ল। আর যদি আমরা চুপ থাকি, তাহলে আরও অনেকে মরবে। একজন সিনিয়র সাংবাদিক, নাম সিমি, তাদের চিন্তিত মুখে গ্রহণ করল। ফ্ল্যাশ ড্রাইভের ডেটা দেখার পর সে সঙ্গে সঙ্গে ঝুঁকির মাত্রা বুঝতে পারল। যদি এটা সত্যি হয়, তাহলে শুধু হামিদুর নয়, এখানে অনেক বড় বড় নাম জড়িয়ে আছে, সে বলল। এজন্যই আমরা আপনার কাছে এসেছি, লায়লা উত্তর দিল। সবকিছু মুছে ফেলার আগে আমরা বিশ্বকে জানাতে চাই। সিমি মাথা নাড়ল। আমরা আজ রাতেই লাইভ স্ট্রিমিং চ্যানেলের মাধ্যমে এটা সম্প্রচার করব। কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। এরপর তুমি আর লুকাতে পারবে না। লায়লা তার সামনে রাখা ক্যামেরার দিকে তাকাল। কিছু হবে না। সত্যের জন্য অপেক্ষা করা যায় না। কয়েক মিনিটের মধ্যে সম্প্রচার শুরু হল। লায়লার মুখ সারা দেশের স্ক্রিনে ভেসে উঠল। সে ফুটপাতে মারধরের ঘটনা থেকে শুরু করে ছদ্মবেশ এবং কালো টাকার লেনদেনের প্রমাণ পর্যন্ত পুরো ঘটনা বর্ণনা করল। রাফিক বড় স্ক্রিনে ডেটা দেখাচ্ছিল। হামিদুরের নাম, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নেটওয়ার্ক। জনসাধারণ হতবাক হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় উঠল। দুর্নীতিবাজদের মুখোশ খুলে দাও। 1 নম্বর ট্রেন্ডিং হয়ে গেল। সম্প্রচার শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ভবনের বাইরে থেকে গুলির শব্দ শোনা গেল। অ্যালার্ম বেজে উঠল। সিমি চিৎকার করে বলল, ওরা এখানে। রাফিক জানালার দিকে গুলি করে লায়লা এবং ক্রুদের রক্ষা করতে লাগল। অবশেষে আসল পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। অন্য ইউনিটের সদস্যরা, যারা লাইভ সম্প্রচার দেখছিল, তারা নিরাপত্তা দল ডেকে পাঠিয়েছিল। বাইরে হামিদুর বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। তার মুখ থমথমে। সে জানত সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু যখন পুলিশের গাড়ি তাকে ঘিরে ফেল, সে পিস্তল বের করে চিৎকার করে উঠল, সবাই ভণ্ড। তোমরা ভাবো তোমরা আমার চেয়ে বেশি পরিষ্কার? একটি শেষ গুলির শব্দ শোনা গেল। হামিদুর নিজেকেই গুলি করেছে। তার শরীর বৃষ্টির মধ্যে পড়ে গেল।
রক্ত পানির সাথে মিশে পিচঢালা রাস্তায় বয়ে গেল। কয়েকদিন পর হামিদুরের মৃত্যুর খবর টিভির পর্দা দখল করে নিল। কয়েক ডজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হল। সরঞ্জাম চোরাচালান এবং বড় আকারের ঘুষের কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল। লায়লা হেডকোয়ার্টারের পেছনের একটি ছোট বাগানে বসেছিল, পরনে একটি বিবর্ণ হয়ে যাওয়া বাদামি জ্যাকেট। রাফিক দুটি কফির কাপ নিয়ে এল। তুমি কি বুঝতে পারছ? রাফিক আস্তে করে বলল। তোমাকে ছাড়া এই কেসটা কখনো আলোর মুখ দেখত না। লায়লা হালকা হাসল। আমি শুধু যা করা উচিত ছিল তাই করেছি। সে দূরের ব্যস্ত ঢাকার দিকে তাকিয়ে রইল। তার যাত্রা দীর্ঘ ছিল, কিন্তু সে জানত এই যুদ্ধ সবে শুরু। এই শহরের গভীরে আরও অনেক হামিদুর লুকিয়ে আছে। কিন্তু সেই দিনের জন্য সে একটি যুদ্ধ জিতেছে। সে এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যা তাকে পিষে ফেলতে চেয়েছিল, এবং সে জয় হয়েছিল। তার কাঁধের ক্ষতচিহ্নটি এখন শুধু ব্যথার স্মৃতি নয়, বরং তার সাহস আর টিকে থাকার প্রতীক। সে জানত সত্যের পথ সবসময় কঠিন, কিন্তু সেই পথেই হাঁটার জন্য সে জন্মেছে।